আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। সকালের মিষ্টি রোদের ঝিলিক আলগোছে চোখে মুখে ছুঁয়ে যেতেই অন্তরার ঘুমের ঘর কাটতে লাগলো একটু একটু করে। আচমকা গত রাতে সে ভয়ঙ্কর দৃশ্যপটটুকু ঘোরের মাঝে স্মৃতিতে ভেসে উঠতে ভয়ে চিৎকার করে জেগে উঠল মেয়েটা। সজলর পাশে বসেই ঘুমিয়ে পড়েছিল। আচমকা অন্তরার চিৎকার শুনে জেগে লাফিয়ে উঠল উত্তেজনায়। তাড়াতাড়ি মেয়েটার মাথায় হাত রেখে ব্যস্ত কণ্ঠে বলে উঠল, অন্তরা, কাম ডাউন, ইউ আর সেভ নাও। এই দেখো, তুমি একদম সুস্থ আছো, কিচ্ছু হয়নি তোমার। সজলের কথাগুলো কানের ভেতর দিয়ে মস্তিষ্কে প্রবেশ করা মাত্রই আস্তে ধীরে চোখ খুলো অন্তরা। চলো চলো চোখে কাঁপতে কাঁপতে আশেপাশে তাকিয়ে দেখলো সে একটা সুন্দর রুমের বেডে শুয়ে আছে, আর তার পাশে দাঁড়িয়ে আছে সজল। গতকাল রাতে জ্ঞান হারাবার পর সজলকে কোলে তুলে বেরিয়ে আসে ওই চা বাগান থেকে। রাতে পাহাড়ি রাস্তায় যানবাহন চলচল বন্ধ থাকে বলে তাকে সেখানেই হোটেলের একটা রুম বুক করে থেকে যেতে হয়। হোটেলের স্টাফদের সাহায্যে রাতেই ডাকা হয় একজন স্থানীয় ডাক্তার। তিনি অন্তরার পালস চেক করে ঘুমে ইঞ্জেকশন দিয়ে বলেন, চিন্তার কিছু নেই, ভয় পেয়ে পেশেন্টের এই অবস্থা। মস্তিষ্ক শান্ত হলে খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসবে। সেই মোতাবেক 7টা রাত সে ঘুমিয়েছে। তারপর এই সকালে তার জ্ঞান ফিরল। আমি এখন কোথায়? বাঘ মামার পেটে যখন যাওনি তখন আশা করি এই পৃথিবীর বুকেই আছো। অন্তরা সজলে লেগ পুল করাটা বেশ বুঝতে পেরে আবার সে আগের মতো খেপে গেল। এই, আপনি কি মজা করছেন আমার সাথে? সজল ঠোঁটের কোণে সূক্ষ্ম চাপা হাসি ফুটিয়ে বলল, একদমই না। তাহলে বলছেন না কেন? আমি এই মুহূর্তে কোথায় আছি? মিরিকেই আছো। গতকাল অত রাতে অসুস্থ তোমাকে নিয়ে যাওয়া সম্ভব ছিল না, তাই উপায় না পেয়ে হোটেল বুক করতে হয়েছে। অন্তরা চারিদিকে আরেকবার নজর বুলিয়ে দেখল আসলে তারা হোটেলে একটা দারুণ সুসজ্জিত রুমে আছে। মনে মনে কালকের জন্য ভীষণ কৃতজ্ঞতা বোধ করল অন্তরা। আবারও গতকাল রাতের কথা তার মনে পড়ল। অযথা পাগলামি করতে গিয়ে কি কাণ্ডটাই না ঘটতে যাচ্ছিল। ও মাই গড, শেষ পর্যন্ত কিনা বাঘের শিকার হতে চাচ্ছিল সে। সজলর মুখের ভাবভঙ্গি দেখে বলল, এখন শরীর কেমন লাগছে? হাঁটতে পারবে তো, নাকি গতকাল রাতের মতো কোলে তুলে বাড়ি ফিরতে হবে? অন্তরে এবার ভীষণ অবাক চোখে তাকালো। এই মানুষটা তাকে কোলে তুলে নিয়ে এসেছিল ওই চা বাগান থেকে। ও মাই গড, ঘটনাটা তার যদিও মনে নেই, তবে এই মুহূর্তে সেটা কল্পনা করতেই কেমন যেন একটা অদ্ভুত অনুভূতিতে শিরশির করে উঠল মন। সেই সাথে জীবনে এই প্রথমবার লজ্জায় বুক কাঁপল মেয়েটার। অন্তরা কিছুক্ষণ চুপ থেকে নিজেকে সামলে নরম গলেই বলল, আপনাদের সবার খুব হয়রানি হলো আমার জন্য। আমি আসলে বুঝতে পারিনি এমনটা হবে। আসলে তুমি নিজেকে তিজমার খাঁ মনে করেও তাই এমনটা হয়েছে। কাল যদি তুমি সবার মতো স্যারদের নির্দেশ মতো চলতে, তাহলে আজ এই দিন দেখতে হতো না। সজলের কথাই অদ্ভুত কাঠিন্যতার সুর প্রকাশ পেল সেদিনের মতো। অন্তরা এবার আর তর্ক না করে মুখ নামিয়ে নিল লজ্জে। সজলর মুখের দিকে তাকিয়ে ঝুঁকে বসে আবারও বলল, আচ্ছা অন্তরা, তোমার এই ইম্যাচুরিটি কবে যাবে বলতে পারো? কাল যদি আমি সময় মতো না পৌঁছাতাম তাহলে কি হতো, কি হতে পারতো ভাবতে পারছো? তোমার দাদা, তোমার মা বারবার করে আমাকে বলেছিল আমি যেন তোমার খেয়াল রাখি। কাল যদি বাজে কিছু একটা হয়ে যেত তাহলে আমি তাদের কি জবাব দিতাম, কি বলতাম আমি তাদের, বলো? অন্তরা ছলছল চোখে তাকিয়ে অভিমানী সুরে বলে উঠল, আমার খেয়াল রাখলেন কখন? সারাক্ষণ তো ওই টুনটুনির সাথে চিপকেই বসেছিলেন। হোয়াট? সজলের অদ্ভুত অভিব্যক্তি দেখে চুপসে গেল অন্তরা। বুঝতে পারল মুখ ফসকে সে এমন একটা কথা বলে ফেলেছে, তার পরিণাম হয়তো ভালো হবার নয়। তাই মিনমিনে গলায় আওড়ালো, সরি। ততক্ষণে সজলের যা বোঝার বোঝা হয়ে গেছে। সে ভুরুকুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে অদ্ভুত গলায় বলল, তার মানে তুমি আমার উপর নজর রাখছিলে? অন্তরা মাথা নেড়ে না জানালো ঘন ঘন। তখনই দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো দায়িত্বপ্রাপ্ত স্যার আর অন্তরের কথিত সেই টুনটুনি মেয়েটা। সজল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো তাদের দেখে। আরে বসো বসো বলে স্যার হাত নেড়ে সজলকে বসতে বলে অন্তরার দিকে তাকালেন। এখন কেমন লাগছে শরীর?
অন্তরা মাথা নেড়ে ভালো বোঝাতেই স্যার গলার আওয়াজটা গম্ভীর করে বলেন, তোমার গার্জিয়ানকে কাল রাতে আমরা কিছুই জানাইনি এ ব্যাপারে। তার মানে এই নয় যে আমরা তাকে স্পেয়ার করব। তোমার কি এই অবাধ্যতার জন্য কাল যা কিছু ঘটতে যাচ্ছে সেটা মোটেও বরদাস্ত করা হবে না? কাল যদি সজল স্যার ওইভাবে না ছুটে যেতেন তোমাকে বাঁচাতে, আই ডোন্ট নো কী হতো। কলেজের কর্তৃপক্ষকে আমি সকলের সব কিছু জানিয়ে দিয়েছি। ওনার বিচার বিবেচনা করে যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন। স্যার, ও মারাত্মক বেয়াদব। এ কয়দিনে বেশ কয়েকবার আমার সাথে বেয়াদবিও করেছে। আমি যে ওর শিক্ষিকা তা বলে বিন্দুমাত্র সম্মানও করে না। ওই টুনটুনি ওর শিক্ষিকা? বিষয়টা আচমকা জানতে পেরে বিস্ময়ে হাঁ হয়ে গেল অন্তরা। প্রভাতের প্রথম আলোর মতো চোখে মুখে ঠিকরে বেরোলো বিস্ময়ের আস্তর। ওর হাঁ করা মুখের দিকে তাকিয়ে সজলে পেট মুছে হাসি পেল, ঠোঁট টিপে দাঁড়িয়ে রইল চুপ করে। স্যার অন্তরের দিকে আবারও কড়া চোখে তাকালেন, ধমকে সুরে বলেন, দেখেছো, একেই বলে পারিবারিক শিক্ষা। তুমি রিশা নিতু ম্যামের সাথে বেয়াদবি করেছো, অথচ সব কিছু ভুলে গোটা রাত সে তোমার সেবা করেছে। অন্য কেউ হলে তোমাকে দেখতেও আসতো না। শোনো, মেয়ে শুধুমাত্র ফ্যামিলি স্ট্যাটাস হাই হলেই ভালো মানুষ হয়ে যায় না। তার জন্য প্রয়োজন পারিবারিক শিক্ষা। তোমার ম্যামের কাছে কৃতজ্ঞ হওয়া উচিত। স্যারের শেষ কথাই অন্তরার অন্তর জ্বলে উঠল, সাথে সাথে মাথা নুয়ে পড়ল অপমানে। আজ শুধুমাত্র তার একটা হঠকারী সিদ্ধান্তের কারণে তার পরিবারকে কতটা নিচু হতে হলো। ছি! সজল অন্তরার লজ্জিত মুখখানা দেখে মনে মনে খারাপ লাগা কাজ করলেও তার কিছুই কর নেই। মেয়েটা অতিরিক্ত মোটি, তার সাথে মারাত্মক দেমাগ। ওর এইটুকু কথা শোনা প্রয়োজনীয় ছিল, তবে স্যারের শেষের কথাটা তার গায়ে লাগলো। তাই ঘুরে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়ে বলল, স্যার, ওর কারণে ওর পরিবারকে ছোট করবেন না প্লিজ। আমি পার্সোনালি ওর পরিবারের সাথে বিশেষভাবে পরিচিত। ওর মা মিসেস মনোরমা বোস একজন অধ্যাপিকা, সেই সাথে কলেজের অধ্যক্ষ। ওর বাবা কলকাতার লোয়ার কোর্টের জাস্টিস। ওর দাদা ভাই থানার এসপি। এত এত ক্ষমতাবান হওয়া সত্ত্বেও ওনাদের মাঝে বিন্দুমাত্র অহংকার নেই। সবার সাথে সমানভাবে মেশেন, আর ওনাদের ব্যবহার চমৎকার। তাই ওর সামান্য একটা ভুলের কারণে ওর পরিবারকে নিয়ে কথা না বলাই শ্রেয়। স্যারের বৌদি একটু লজ্জায় পেলেন নিজের কথাই। আসলে রিশা ম্যামের অপমান আর অন্তরার গতকালের রাতের বেয়াদবিটা সহ্য হয়নি তার। তাই সজলের কথায় মাথা নেড়ে সায় জানিয়ে বলেন, তুমি ঠিক বলেছো সজল, ওর পরিবার নিয়ে কথা বলাটা আমার একদমই উচিত হয়নি। ইনি ওয়ে 9টার দিকে গাড়ি ছাড়ার কথা বলা হয়েছে। অলরেডি 7:30 বেজে গেছে। তোমরা রেডি হয়ে নাও, না হলে ব্রেকফাস্ট করেই রওনা হব আমরা। স্যার বেরিয়ে গেলেন কথাটা শেষ করে। অন্তরা সেভাবেই বসে রইল অবনমিত মস্তকে। তার কানে এই মুহূর্তে স্যারের বলা কথাগুলো বেজে চলেছে বারে বারে। আজ শুধুমাত্র তার কারণে তার পরিবারের দিকে কেউ আঙুল তুলে কথা বলল, তার পারিবারিক শিক্ষাকে নিয়ে প্রশ্ন তুলল। আচ্ছা, সে কি এতটাই বেয়াদব, এতটাই অবাধ্য, এতটাই ইম্যাচিওর? অন্তরা নিজেকে কোনো প্রকার সদর্থক জবাব দিতে পারল না, কারণ উত্তরটাও বোধহয় ওর জানা। সজল এক পলক অন্তরাকে দেখে রিশা ম্যামের দিকে তাকালো। রিশা, তাহলে আমি গেলাম, তোরা তাড়াতাড়ি রেডি হয়ে নে। সজল, এক সেকেন্ড শোনো। তোমার কাছে প্যারাসিটামল হবে? আসলে গতকাল রাতে ঠিকমতো ঘুম হয়নি, তাই মাথাটা ব্যথা করছে। অন্তরা দুজনের কথা ধন শুনে মুখ তুলে তাকালো। সজল হাত এগিয়ে রিশা ম্যামের কপাল ছুঁয়ে বলল, জ্বর তো নেই? আচ্ছা দাঁড়া, আমার ব্যাগে আছে বোধহয়। সজল রিশা ম্যামকে এভাবে কেয়ার করতে দেখে হঠাৎ করে আনমনা হয়ে গেল অন্তরা। বুকের ভেতর কি যেন একটা হুড়মুড় করে ভেঙে পড়ল, যেন কিছুক্ষণ আগেও শক্তপোক্ত ছিল। রিশা ম্যাম হেসে ফেল, আছে বলে দরজাটা ভিজিয়ে দিয়ে ঘুরে দাঁড়ালো অন্তরার দিকে। বুড়ো কুচকে ঝাঁজ গলায় বলে উঠল, এই মেয়ে, যাও তোমার বান্ধবীদের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে এসো। সারা রাত তোমাকে অনেক সহ্য করেছি, যাও বেরো বলছি। অন্তরা আজ এই মুহূর্তে আর একটা কথা বাড়ালো না, আস্তে ধীরে নেমে এলো বিছানা থেকে। ওর হাঁটু আর কনুইতে কাল মারাত্মক আঘাত লেগেছিল, তখন ব্যথাটা বুঝতে না পারলেও এখন বেশ বুঝতে পারছে। জিন্সের নিচে নির্ঘাত জখম হয়েছে বোধহয়। অন্তকে হাঁটু ভাঁজ করে চোখমুখ কুচকাতে দেখে আবারও ঝাঁপিয়ে উঠল রিশা ম্যাম। বেশি বাড়লে এভাবেই ডানা ভেঙে নিচে পড়তে হয়।
অন্তরা কথাগুলো শুনে মুখ তুলে রিশা ম্যামের দিকে তাকালো। রিশা ম্যাম তার ছেলে চাপা হাসি হেসে বলল, বলেছিলাম না এই ট্রিপটা তুমি সারা জীবন মনে রাখবে। দেখেছো আমার কথা কি সুন্দর ফুলে গেল। যাও এবার দূর হও এখান থেকে। অন্তরা কথার জবাব দিল না, মাথা হেট করে চুপচাপ বেরিয়ে এলো বাইরে। আসলে মনে রাখার মতো টিপ হয়েছে ওর, তাও আবার নিজের দোষে। কাকে কি বলবে ও? সকাল 11:30। বিস্ফোরকের নাই অগ্নিরূপ ধারণ করে ঝড়ের গতিতে থানায় ঢুকলো আইপিএস অফিসার এসপি ও বিজ্ঞান বস। তার পেছন পেছন ঢুকলো স্পেশাল ইন্টেলিজেন্স অফিসার অফ ক্রাইম ব্রাঞ্চ বাপ্পদিত্য রায়। দুজনের চোখেই রেব্যানের সানগ্লাস, তাদের অভিব্যক্তি অদ্ভুত নিদর্শন ছড়িয়ে দিচ্ছে। অভিহাতের আঙ্গুলগুলো শক্ত মুঠোয় চেপে গলা হাঁকিয়ে সুর চড়ালো, দাসবাবু। ওসি দাস বাবু ছুটে এসে দাঁড়াতে অভি শার্টের হাতা গোটাতে গোটাতে বলল, তেল মালিশ করে রাখা লাঠিগুলো থেকে মজবুত দেখে 4খানা নিয়ে 17 নম্বর সেলে আসুন, কুইক। লাঠির নাম শুনে সমগ্র শরীর ভয়ে শিবরে উঠল ওসি দাসের। অভির মুখের ভয়ঙ্কর অভিব্যক্তি দেখে কোনো রকম প্রশ্ন না করে ছুটল লাঠি আনতে। যখন ফিরে এলো ততক্ষণে অভি সেলের মধ্যে ঢুকে গেছে। অভি দাসকে লাঠিগুলো নিয়ে ভেতরে ঢুকতে দেখে জয়দেব চৌধুরীর গলা শুকিয়ে গেল ভয়ে। অভি সানগ্লাসটা খুলে ওসি দাসের বুকে ঝুলি দিয়ে একটা মজবুত লাঠি বেছে নিয়ে বলল, আপনি এই মুহূর্তে এখান থেকে যান, আমি না ডাকা পর্যন্ত এদিকে আসবেন না। ওসি দাস শুকনো ঢোক গিলে এক পলক জয়দেব চৌধুরীর রক্তশূন্য মুখের দিকে তাকিয়ে চুপচাপ বেরিয়ে গেল। অফিসেলের দরজাটা ভালো করে আটকে লাঠিটাকে দুহাতে মলতে মলতে এগিয়ে এলো কাছে। জয়দেব চৌধুরী অভিকে তার কাছে আসতে দেখে পেছোতে পেছোতে হুঙ্কার ছেড়ে বলে উঠল, এই 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 এসপি, ওখানেই থেমে যা বলছি। তুই জানিস না তুই কাকে ধরার সাহস দেখিয়েছিস? তোর ঝড়ো বংশ একেবারে ধ্বংস করে ফেলবো আমি, আমার লোমটুকু পর্যন্ত স্পর্শ করিস। জয়দেব চৌধুরী কথাগুলো শুনে ঘাড় বাঁকিয়ে অদ্ভুত দৃষ্টিতে তাকালো অভি। জয়দেব চৌধুরীর অভির এই রক্তচমট বাঁধা গনগনে আগুনের গোলা নেই জ্বলতে থাকা চোখ দুটো দেখে নিজের অজান্তেই গায়ে কাটা তুলে শিউরে উঠল। তত্তর করে ঘামের নিচ থেকে কোমর পর্যন্ত বয়ে গেল অদ্ভুত এক হিমশীতল চোরা স্রোতের ঢেউ। হঠাৎ করেই যেন তার কক্ষতায় নামল পিনপতন নিস্তব্ধতা। শুধু কর্ণগ্রন্থি ভেদ করে শোনা যাচ্ছিল অভির বড় বড় করে নিঃশ্বাস ফেলার ভয়ঙ্কর আওয়াজ। এক মুহূর্তের জন্য জয়দেব চৌধুরীর কাছে মনে হলো ওটা নিঃশ্বাসের শব্দ নয়, বরং বাঘের গুড়গুড়ানোর শব্দ, যেন ক্ষুধার্ত সে শিকারের সন্ধান পেয়েছে এখন। তাই ঠিক আছে, আমিও দেখি তোর কত ক্ষমতা। বলে অভি জয়দেব চৌধুরীর জামার কলার চেপে ছুঁড়ে মারল দেওয়ালে। জয়দেব চৌধুরী নিজেকে সামলাতে না পেরে হুড়মুড় করে ছিটকে আছাড় খেল দেওয়ালের গায়ে। সাথে সাথেই পিঠে চরমভাবে আঘাত লেগে দম আটকে এলো বুকে। অভি উন্মাদের মতো ছুটে এসে আবারও খাবলে ধরল জয়দেব চৌধুরীকে। এবার মনের খায়েশ মিটিয়ে বসিয়ে দিল জাট্টেল কয়েকটা ঘুষি জয়দেব চৌধুরী চোয়ালে। সাথে সাথে মুখ ফেটে গলগুলি বেরিয়ে এলো টাটকা তাজা রক্তের সাথে বিভৎস দর্দনাক চিৎকার। অভি আবারও জয়দেব চৌধুরীকে দুহাতে খাবলে ধরে আছড়ে ফেলল মাটিতে। একবার হাঁটু কোনোই দুটো থেতলে একাকার হয়ে গেল জয়দেব চৌধুরীর। নিভু নিভু চোখে চিৎকার করতে করতে দেখতে লাগলো এক দুর্বার অপরাজেয় মহাপলয়কে। মাটিতে হাত পা গুটিয়ে আর্তনাদ করছে জয়দেব চৌধুরী, যাতে কেউ অন্তত আসে তাকে এই উন্মাদের হাত থেকে বাঁচাতে, মুক্ত করে নিয়ে যেতে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে। ওদিকে অভির গায়ে যেন আজ অসুর ভর করেছে। নিচে পড়া লাঠিটাকে দুম করে হাতে তুলে নিয়ে এবার শুরু করলো এলো পাথারি মার। লাঠির হাড় ভাঙ্গা বাড়ি খেয়ে জয়দেব চৌধুরী পাগলের মতো চিৎকার করতে লাগলো। ওদিকে উন্মাদ অভি একের পর এক লাঠি ভাঙলো। আস্তে আস্তে একসময় যখন জয়দেব চৌধুরী আওয়াজ কমে এলো তখন থামলো অভি। তাকে দেখলো হারামিটা জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে আছে মেঝেতে। দোতলার কাছে আটা কক্ষে রাগে ফুঁসতে ফুঁসতে ঢুকলো অভি। এসে হিমহিম শীতলতাও যেন আজ মস্তিষ্কের পারদকে নামাতে পারছে না। বাপি পাশে বসে ল্যাপটপে কি যেন করে চলেছে এক মনে। মুখমণ্ডল জুড়ে তার অদ্ভুত দৃঢ়তা।
বেশ অনেকক্ষণ যাবৎ জল তরঙ্গের ন্যায় কিবোর্ডে আঙ্গুল চাপিয়ে হঠাৎ চোখ মুখ পাকিয়ে ফেল। সহসা ভীষণ উত্তেজিত হয়ে বলে উঠল। ও মাই গড! অভি ততক্ষণে দুহাতের আঙ্গুলগুলো বেরি পাকিয়ে তাতে মাথা ঠেকিয়ে বসেছিল। আচমকা বাপির উদ্বেগ ভরা কণ্ঠ শুনে ধরফড়িয়ে উঠল। বাপি বিস্ময় ভরা দৃষ্টিতে অভির দিকে তাকিয়ে বলল, কাল যে কলটা এসেছিল তোর কাছে, তার ভয়েস টেস্টিং হয়ে গেছে। আমি জানি কে কল করেছিল। তুই চিনিস তাকে? কাল ওই মুহূর্তে চিনতে না পারলেও গতকাল রাতে যখন কল রেকর্ডটা বারবার রিভাইন করে শুনছিলাম তখন চিনতে পেরেছি। ওটা ডিআইজি সতীশ মিত্র ছিল। তার মানে উনি কোনোভাবে জেনে গেছিল ওনার স্ত্রী আর শালা মিলে শ্রাবণীকে কিডন্যাপ করার প্ল্যান করেছে। অভি চেয়ার ছেড়ে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। ধোয়াত পকেটে গুজে শূন্যে দৃষ্টি তুলে মনে মনে বলে উঠল, ব্যাপারটা যতটা সহজ মনে হচ্ছে ব্যাপারটা ততটাও সহজ নয়। ওরা জেনে গেছে শ্রাবণী রায় বংশের ওয়ারিশ, উপেন্দ্র নারায়ণ রায়ের ছোট মেয়ে, আশাবরী রায়ের মেয়ে। কিন্তু একটা ব্যাপার এখনো খোলাসা হওয়া বাকি। শ্রাবণীর জন্মদাত্রী মা যদি আশাবরী হয় তাহলে ওর বায়োলজিক্যাল ফাদার কে? ঠক ঠক দরজার শব্দ হতেই অভি আর বাপি দরজার দিকে তাকালো। ওসি দাস দরজা ফাঁকা করে মাথা গলিয়ে বলল, স্যার আসবো? আসুন। ওসি দাস কাসুমাসু ভঙ্গিতে ভেতরে প্রবেশ করলো। অভির দিকে তাকাতেও ওনার ভয়ে গা কাঁপছে। বারে বারে মনে পড়ে যাচ্ছে কিছুক্ষণ আগে সেই পশুত্ব। বাপরে, এমন ভয়ঙ্কর লাঠিচার্জ ওনার বাপের জন্ম প্রথমবার দেখলেন 17 বছরের চাকরি জীবনে। কিছু বলবেন? ওসি দাসের ভাবনায় বুধমুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এর আগে অগ্নিশর্মা? অভি গলার আওয়াজের মাঝে যে তেজ ধেয়ে এলো তাতে যেন খড়কুটোর মতো উড়ে যাবার জোগাড় ওসি দাসের পঞ্চ আত্মা। তাই কোনো রকমে শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বললেন, স্যার, বাইরে একজন মহিলা এসেছে, সে আপনার সাথে দেখা করতে চায়। ভীষণ নাকি আর্জেন্ট। ওসি দাসের কথা শুনে বাপি আর অভি একে অপরের দিকে তাকিয়ে এক পলক দৃষ্টি বিনিময় করলো। অতঃপর জানালো, ঠিক আছে, তাকে নিয়ে আসুন। ওসি দাসের বেরিয়ে যাওয়ার মিনিট 5 পর আবারও দরজায় টোকা পড়ল। বাপি উঠে দরজা খুলে দিতেই একজন সুন্দরী মহিলা প্রবেশ করলো কক্ষে। অভি আর বাপি অবাক চোখে তাকিয়েছিল অজ্ঞাত মহিলার দিকে। মাথায় বয়কাট স্টাইলের ছোট সাদাসে ধূসর চুল, বুড়োতে রিং, গলার ভাঁজে চকচক করছে জঙ্গলিলতার মতো ট্যাটু, গায়ে ধবধবে সাদা লেডিস ওভারসাইজ হাতা লম্বা টি শার্ট আর জিন্স, ঠোঁট দুটো রঙহীন, তবে চোখে দুটো ভীষণ গাঢ়। মহিলা কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে চোখের সানগ্লাসটা খুলে হাতটা করমর্দনের জন্য এগিয়ে দিয়ে বলে উঠল, হ্যালো অফিসার, আমি আরাত্রিকা রায়, ডটার অফ উপেন্দ্র নারায়ণ রায়। লোহার শক্তপুক্ত সেলের মধ্যে চুপচাপ বসে আছে সুবর্ণা মিত্র। কিছুক্ষণ আগেই তাকে খাবার হিসেবে 2টো রুটি আর একটু আলুর তরকারি দেওয়া হয়েছিল, যা পড়ে আছে বড়ই অবহেলায়। সেগুলো ছুঁয়েও দেখেনি সে। এই মুহূর্তে তার থমথমে দৃষ্টিজোড়া আবদ্ধ মেঝের বাধাই করা মার্বেলে। চোখের সীমানায় প্রকাশ্য অব্যক্ত নীরব অনুরক্তি। আজ কি তবে হেরে গেল সে আশা নীরব অকথিত ভালোবাসার কাছে? যে স্বামীকে সে নিজের সবটুকু উজাড় করে ভালোবেসেছিল, সেই স্বামী আজ তাকে কীভাবে পারল ঠকাতে? কিভাবে পারল এমন একটা জটিল সময়ে ওর হাত ছেড়ে দিয়ে ওই কুকর্মের ফসল, ওই অবৈধ রক্তকে নিজের সন্তান বলে দাবি জানাতে? মিসেস সুবর্ণার মস্তিষ্ক জুড়ে শুরু হয়েছে প্রবল আন্দোলন। আজ শুধু শ্রাবণীকেই নয়, তার সাথে জ্বালিয়ে দিতে ইচ্ছে করছে সতীশ মিত্র নামের ওই প্রবঞ্চক পুরুষটাকে, যে না স্বামী হওয়ার যোগ্য আর না পিতা হওয়ার। সুবর্ণা মিত্র মনে মনে নিজেকে খুব করে সামলালো। এই মুহূর্তে মাথা গরম করলে একদমই চলবে না। সব কিছু ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে। সতীশ মিত্র তাকে সাহায্য করবে না তো কি হয়েছে? তাকে সাহায্য করার এখনও বহু হাত পড়ে আছে। সুবর্ণা মিত্র ঠোঁট এলিয়ে দুর্বদ্ধ হাসল। সেই হাসির নিঃশেষে ছড়িয়ে পড়ল ভয়ঙ্কর এক দৃঢ়তা। প্যান্টের পকেট থেকে কিছুক্ষণ আগে ওই মহিলার এনে দেওয়া ফোনটা বাইর করলো। অতঃপর কল লাগালো এক গোপন নাম্বারে। ওপাশ থেকে রিসিভ হতেই রহস্য ফুটে উঠল সুবর্ণা মিত্রের ওষ্ঠভাজে। মানিক, আমি ম্যাডাম বলছি। ওপাশ থেকে ভেসে এলো গাঢ় কণ্ঠস্বর। নমস্কার ম্যাডাম, আমি সব শুনেছি।
আপনি চিন্তা করবেন না, কালকের মধ্যেই সব কিছুর ব্যবস্থা হয়ে যাবে। সুবর্ণা মিত্র আর কোনো কথা পারল না। মানিক যখন বলেছে ব্যবস্থা হয়ে যাবে, তার মানে তখন অবশ্যই হয়ে যাবে। সুবর্ণা মিত্র ঠোঁট ছাড়িয়ে দুর্বদ্ধ হাসল। তার ওই ছোট ছোট চোখের ভয়ঙ্কর দৃষ্টি ফুলরে তাক করে মনে মনে আওড়ালো। একবার, শুধুমাত্র একটাবার আমাকে বেরোতে দাও সতীশ, তারপর তোমার মেয়ে মেয়ে করা জন্মের মতো ঘুচিয়ে দেব। অভি আর বাপি যেন বিস্ময়ের অন্ত নেই মহিলার পরিচয় শুনে। আরাত্রিকা রায়, উপেন্দ্র নারায়ণ রায়ের কন্যা, যে কিনা আজ প্রায় 20 বছর ধরে সকলের কাছে সে মৃত। সে মহিলা চায়ের কাপে চুমুক দিয়ে বলল, জানি আমার এই পরিচয় এই মুহূর্তে ইনভ্যালিড, কিন্তু সত্যিটা তো আর মিথ্যে হয়ে যাবে না। যদি সে 20 বছর আগে আমার পরিচয়টা মুছে না ফেলতাম, তাহলে হয়তো আজ আমিও এই পৃথিবীর বুক থেকে মুছে যেতাম চিরতরে। অভি এতক্ষণ থুতনিতে হাত ঠেকিয়ে ভীষণ ধ্যান দিয়ে কথাগুলো শুনে যাচ্ছিল। বাপি তার কথার মাঝে বাধা দিয়ে বলল, সে না হয় বুঝলাম মিস। মিসেস নাতালিয়া জর্ডন আমার বর্তমান পরিচয়। আপনি আমাকে মিসেস জর্ডন বলেই ডাকতে পারেন। বাপি এক মুহূর্ত আরাত্রিকার দিকে তাকিয়ে রইল, অতঃপর ধ্যান ফিরিয়ে বলল, ওয়েল মিসেস জর্ডন, আপনি যে উপেন্দ্র নারায়ণ রায়ের কন্যা আরাত্রিকা রায়, সেটা কিভাবে বিশ্বাস করব? কোনো প্রমাণ আছে আপনার কাছে? আরাত্রিকা অভির দিকে তাকিয়ে বলল, আপনি অফিসার অভিজ্ঞান বোস, তাই তো? অভি মাথা নেড়ে সম্মত হতেই সে বলল, আপনি না সেদিন আমার পিসির খোঁজ করতে গেছিলেন? বাপি অবাক চোখে অভির দিকে তাকাতেই দেখলো অভি বেশ নড়েচড়ে বসেছে। আরাত্রিকা ব্যাগ খুলে একটা মিনি ল্যাপটপ বাইর করে কি যেন একটা করলো, তারপর সেটা অভির দিকে ঘুরিয়ে দিয়ে বলল, এখানে 20 বছর আগে থেকে শুরু করে বর্তমান সময়ে আমার সব ছবিগুলো রাখা আছে। ওটা AIS ট্রান্সফরমার F দিয়ে চেক করে নিন, সহজেই প্রমাণ পেয়ে যাবেন। অভি কারসারে আঙ্গুল চালিয়ে আরাত্রিকার ছবিগুলো দেখে নিশ্চিত হলো। আরাত্রিকা দুহাত বেরি পাকিয়ে হেলান দিয়ে বসে বলল, আপনি সেদিন চলে আসার পর তপনেশ দাদা ভাই আমাকে ফোন করে সবটা জানায়। আমি শুনে সত্যি ভীষণ সারপ্রাইজড হয়ে গেছিলাম। আজ 20 বছর পর কেউ আমার পরিবারের মৃত্যুর রহস্য উন্মোচন করতে উদ্যোগী হয়েছে। এতগুলো বছর রোজ না জানি কতবার ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করেছি, মাথা ঠুকে কেঁদেছি। এত বড় অন্যায়ের বিচার চাইতে তার ইয়ত্তা নেই। আজ আপনার তৎপরতা দেখে আমি আর নিজেকে লুকিয়ে রাখতে পারিনি, ছুটে চলে এসেছি আপনার পাশে দাঁড়াতে, নিজের চোখে ওই জানোয়ারগুলোর শাস্তি পেতে দেখতে, আমার বাবা মায়ের বিদ্রোহী আত্মার শান্তি কামনা করতে, আমার ছোট বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে। বলেই হু হু করে কেঁদে উঠল সে। অভি এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। আরাত্রিকা কিছুক্ষণ পর নিজেকে সামলে নিতেই অভি ঠান্ডা জলের বোতলটা এগিয়ে দিল তার দিকে। থ্যাঙ্কস বলে সেটা নিয়ে জলটুকু খেয়ে একটু শান্ত হতেই অভি প্রশ্ন করে উঠল, আপনি বলছেন আপনি অপরাধীদের শাস্তি পেতে দেখতে চান, কিন্তু সেদিনের তথ্য অনুযায়ী কোনোভাবে আপনাদের কেরোসিন তেলের গোডাউনে আগুন লেগে গেছিল। তাহলে আপনি কিভাবে শিওর হচ্ছেন সেদিন দুর্ঘটনা নয় বরং ইচ্ছাকৃতভাবে ওই ঘটনা ঘটানো হয়েছিল? আরাত্রিকা সেই দিনে সেই ভয়ঙ্কর স্মৃতিটুকু মনে করে রাগে ফুঁসে উঠল থরথর করে। ওর চোখের তারায় ভেসে উঠল বাবার রক্তাক্ত বুকে বারবার ছুরি চালানো দৃশ্য, মায়ের বুক ফাটা আর্তনাদ আর নরপশুদের গাল ভরা অট্টহাসি। ও চোখ জোড়াও বুঝে নিয়ে একটা দীর্ঘশ্বাস পেল, তারপর এক এক করে বলতে শুরু করলো ঘটে যাওয়া সেই বীভৎস ঘটনার ধুলো জমা গাথাখানা। সময়টা সে 20 বছর আগের রোদ ঝলমলে দিনের, ছায়া ছায়া সবুজে ঘেরা বিশাল রায়বাড়ির চারিধারে লোকজন গমগম করছে। নির্বাচনে জয়ী হয়ে সদ্য সত্তায় ফিরেছেন আমার বাবা উপেন্দ্র নারায়ণ রায়। এলাকার উন্নয়ন নিয়ে দলীয় নেতাকর্মীদের সাথে দফায় দফায় আলোচনা চলছে বৈঠকখানায়। আমার দাদা ভাই অগ্নিশ সেন মারা যাওয়ায় তখন প্রায় বছর কেটে গেছে। সময়ের সাথে সাথে আমার মা মিসেস দীপ্তি নিজেকে মানিয়ে নিলেও ছেলের শূন্যতা তাকে নিত্য কুরে কুরে খেত। চোখের পাতায় ভাসত ছেলের অস্তিত্ব। বাঁচার ইচ্ছে হারিয়েও বেঁচে ছিল শুধুমাত্র আমাদের দুটো বোনের দিকে তাকিয়ে। তবে সেই সুখেও যেন একদিন গ্রহণ লাগলো।
এরপর হঠাৎ একদিনের কথা, তখন সন্ধে, আচমকা বমির শব্দ শুনে ছুটে এলাম ছোট বোনের ঘরে। দেখি আশা মানে আমার ছোট বোনটা ওয়াশরুমে বেসিংয়ে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে দুর্বলতায়। আমি তাকে আগলে নিলাম বুকে। তখনও জানি না কি বিরাট সর্বনাশ হয়ে গেছে তার সাথে। ঘরের আলো জেলে তাকে ধরে নিয়ে বিছানায় বসিয়ে দিতেই মেয়েটা এলিয়ে পড়ল বিছানায়। সেদিন সেই ঘটনাকে সাধারণ ঘটনা ভেবে ব্যাপারটা ভুলে গেল। ওর অসুস্থতা যেন পাল্লা দিয়ে বাড়তেই থাকলো। শুকিয়ে যেতে থাকে ওর চেহারা লাবণ্যতা। আমার ছটপটে প্রজাপতির মতো চঞ্চল বোনটা যেন দিনের পর দিন তলিয়ে যেতে লাগলো উদাসীনতার আধারে। বাবা মা তাদের নিজেদের জগতে ব্যস্ত থাকায় তাদের চোখে তার পরিবর্তন ধরা না পড়লেও আমার চোখে ঠিকই তা ভাসত। তবে বুঝতে পারিনি আমার বোনটা নিজের অজান্তে কি সর্বনাশ করে ফেলেছে। সেই সময় সুবোধদা আর শশী বৌদি আমাদের বাড়িতে সবচেয়ে আপন মানুষের মধ্যে দুজন ছিল। আশার এই পরিবর্তনগুলো আর কারো চোখে না পড়লেও তার চোখে ঠিকই পড়েছিল। আমি আর শশী বৌদি দুজনে গোপনে পরামর্শ করে তাকে হাসপাতালে নিয়ে যাই। ওখানে পরীক্ষা করাতে জানতে পারি আমার বোন 3 মাসের অন্তঃসত্ত্বা। খবরটা সেদিন বাস পড়ার মতো করে ফেটে পড়েছিল আমার কানে। আশাকে সেই সন্তানের বাবার নাম জানতে চাইলে সে পাগলের মতো কাঁদতে থাকে। তারপর এক সময় সেই জানোয়ারের নাম সে জানায় যে কিনা এতগুলো দিন আমাদের সবার মাঝে রক্ষকের মুখোশ পড়েছিল। তারপর সুযোগ বুঝে শেষ পর্যন্ত ভক্ষক হয়ে সবকিছু তছনছ করে দিয়ে চলে গেল। টকবগে জ্বলন্ত হরমোনের উষ্ণ স্রোতকে সামাল দিয়ে অভি জানতে চাইল, কে সেই জানোয়ার? শুনেছি সে নাকি বর্তমানে পুলিশের বিশাল বড় পদে আছেন। অসীম ক্ষমতা তার হাতের মুঠোয়। আপনি শুধু তার নামটা বলুন। সেদিনের সেই জানোয়ার আর কেউ নয়, বর্তমান কলকাতা পুলিশের অধিকর্তার ডিআইজি সতীশ মিত্র। হোয়াট? আচমকা সুনামির প্রবল তরঙ্গের উচ্ছ্বাস যেমন বাড়িয়ে দেয় সৈকতভূমির ভিত ভাসিয়ে নিয়ে যায় সমস্ত কিছুকে, ঠিক তেমনি করেই যেন অভির মনস্তান্ত্রিক ভিতটা যেন হঠাৎ করে নড়ে উঠল সতীশ মিত্রের নামখানা শুনে। এই মুহূর্তে তার কাছে যেন সব কিছু জলের মতো স্বচ্ছ হয়ে গেছে। সেদিন কেন সতীশ মিত্র শ্রাবণীকে নিয়ে সেই রেস্তোরাঁয় নিরালায় ডেকে আশা নামের মেয়েটির কথা জানতে চেয়েছিল? কেন সুপর্ণা মিত্র আর শ্রাবণীকে কিডন্যাপ করার জন্য এত মরিয়া হয়ে উঠেছে? কেন জয়দেব চৌধুরী বোনের সাথে হাত মিলিয়ে একজন এসপির বউকে কিডন্যাপ করার সাহস দেখালো? সব 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 কিছু। তবে যেন রহস্যের জট এখানে শেষ হবার নয়, আরও আরও অনেক কিছু জানা বাকি আছে। অভিবেশ কিছুক্ষণ চুপ থেকে প্রশ্ন করল, আপনাদের বাড়িতে আগুন লাগার রহস্যটা কিন্তু এখন পর্যন্ত জানালেন না। বলছি বলে আরাত্রিকা আবার হারালো অতীতের স্মৃতিতে। সেদিন হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসতে মায়ের হাতের সপার জ্বরখানা পড়েছিল আশার কালে। মা কিভাবে যেন জেনে গেছিল আশার প্রেগনেন্সির কথা। সেদিন মায়ের হাতে আশাকে অনেক মারও খেতে হয়েছিল। বুক চাপড়ে চাপড়ে আত্মনাতে ফেটে পড়েছিল মায়ের বুক। আমি আর শশী বৌদি কোনো মতে মাকে সামলে নিয়ে যাই সেখান থেকে। আশা পড়ে থাকে তার নিজের ঘরে। তখনও কথাটা বাবার কানে যায়নি। ভয়ে আমার বুক কাঁপতে থাকে। জীবনে প্রথমবার সেদিন মায়ের বিভৎস রূপ দেখেছিলাম। না জানি বাবার রূপটা কতখানি ভয়ঙ্কর হবে, সেটা ভেবে ভয়ে গলা শুকিয়ে আসে। রায়বাড়ির সেই ভয়াবহ ঘটনাটা ঘটে সেদিন রাতে। আশার ঘটনা জানার পর মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। মায়ের অসুস্থতার খবর শুনে বাবা পার্টির কাজ সেদিনের মতো স্থগিত করে বাড়ি ফিরে আসে। রাত বাড়ার সাথে সাথে মায়ের অসুস্থতা যেন আরও লাফিয়ে বাড়তে থাকে। প্রেশার বেড়েই বুকের ব্যথা বেড়ে যাওয়ায় মাঝরাতে মাকে হাসপাতালে নেওয়াটা জরুরি হয়ে পড়ে। রাতেই ডাকা হয় অ্যাম্বুলেন্স। কিন্তু কে জানতো সে অ্যাম্বুলেন্সে করে বাড়িতে দুশ্মন ঢুকবে, কেড়ে নেবে গোটা রায়বাড়ির সকলের প্রাণ। আরাত্রিকার কণ্ঠে আর্তনাদ, চোখ দিয়ে ঠিকরে বেরোচ্ছে আগুনের হলকা। অনবরত কম্পিত শরীরের তালে তালে ঝলসে উঠছে তার হৃদয়ের গভীরে চাপা পড়া বিগত 20 বছরের ছাইচাপা আগুন।
রাত তখন প্রায় 2টো। মায়ের শারীরিক অবস্থা তখন মারাত্মক আকার ধারণ করেছে। আমি আর শশীবতী মিলে তাকে সামলাতে পারছি না। বাবা চিন্তায় পাগল হয়ে বসার ঘর জুড়ে পায়চারি করছে। আশা ঘরের দরজায় অপরাধীর মতো দাঁড়িয়ে মুখে ওড়না চেপে কেটেই চলেছে। সুবোধদা গেছে অ্যাম্বুলেন্স ডাকতে। আমরা প্রত্যেকে তখন অপেক্ষার প্রহর গুনছি। বেশ কিছুক্ষণ পর বাড়ির গেটে অ্যাম্বুলেন্সের সাইলেন্ট শোনা গেল। আমরা সকলে দুশ্চিন্তা মুক্ত হয়ে মাকে হাসপাতালে পাঠানোর জন্য ব্যস্ত হলাম। আমরা যখন অপেক্ষায় বসে তাদের আসার ঠিক তখনই আচমকা বিচ্ছিন্ন হলো বাড়ির বৈদ্যুতিক সংযোগ। চোখের পলকে গোটা বাড়ি তলিয়ে গেল গুটগুটে আধারের মাঝে। আমি সাথে সাথে তটস্থ হলাম। কেন যেন মনের ভিতর আচমকায় ভয়ের উদ্বেগ নাড়া দিয়ে গেল। বুকের ভেতরটা কামড়ে উঠল আতঙ্কে। আর ঠিক তখনই আমার ভয়কে সত্যি প্রমাণ করে নিচে বসার ঘরে শোনা গেল প্রবল চিৎকার চেঁচামেচির আওয়াজ। কে কে তোমরা? সুবোধ, সুবোধ! আহ! আমি চিৎকার শুনে শশীবতী আর আশার কাছে মাকে রেখেই ছুটলাম নিচে। হঠাৎ কানে ভেসে এলো বাবার গগন বিদারী চিৎকার আর সাধন চৌধুরীর প্রলাপ। বলছিল, আমার বংশ ধ্বংস করতে চেয়েছিলি না তুই? আজ তোর বংশ আমি সমূলে নির্মূল করব। তোর বংশে বাতি দিতে কেউ বেঁচে থাকবে না। অনেক ক্ষমতা তোর, তাই না? আজ দেখব তোর কোন ক্ষমতা তোকে আর তোর গোটা বংশকে বাঁচাতে আসে। বাবার গগন বিদারী চিৎকার শুনে মা ওই অবস্থায় ছুটে আসে। আমি মাকে বাধা দিয়েও ঠেকাতে পারিনি। মা কোনো মতে টলতে টলতে আলো আধারের মাঝে বাবার রক্তাক্ত ছিন্ন ভিন্ন দেহটাকে দেখে আঁকড়ে ধরে। বুকে হাত চেপে হাউমাউ করে কেঁদে ওঠে। সাধন চৌধুরী সেদিন মাকেও রেহাই দেয় না। তার হাত কাঁপেনি একটা অসহায় দুর্বল নারীর প্রাণ নিতে। ভোজালির এক আঘাতে সেদিন সাধন চৌধুরী চিরদিনের মতো স্তব্ধ করে দিয়েছিল আমার মায়ের কণ্ঠ। ওইদিকে আমি বাবা মায়ের মৃত্যুর চাক্ষুষ দেখে পাথরের মতো শক্ত হয়ে গেছি। না চেঁচাতে পারছি আর না নিঃশ্বাস নিতে পারছি। আমি সেদিন সাধন চৌধুরীর এক ভয়ঙ্কর উন্মাদ রূপ দেখেছিলাম। কি বিভৎসতা তার মাঝে, কি ক্রূরতা তার শিরায় শিরায়। কষায়ের মতো বিনা সংকোচে দুটো জলজ্যান্ত মানুষকে নিজের হাতে খুন করল। অথচ সামান্যতম অনুশোচনার গ্লানি তার চেহারায় ফুটে উঠল না। ঠিক তখনই একটা মেয়েলির কণ্ঠ কানে ভেসে আসে। সে বলল, এই বাড়ির কেউ যেন আজ জীবিত অবস্থায় না থাকে। এই বাড়ির সব কয়টাকে খুঁজে বার করে আমার সামনে এনে হাজির কর। আজকে সব কয়টা লাশ পড়বে এখানে, বিশেষ করে রায় বাড়ির ছোট রাজকন্যার লাশ। ধরে নিয়ে আয় ওটাকে আমার সামনে। আজ ওকে হাড়ে হাড়ে বোঝাবো সুবর্ণা চৌধুরীর জিনিসে মুখ দেওয়ার ফল কি হতে পারে। আমি নিশ্চিত হলাম সাধন চৌধুরী একা আসেনি, সাথে ছেলে মেয়ে সব কয়টাকে নিয়ে এই ধ্বংসলীলা রচতে এসেছে। আচমকা ঘুটঘুটে অন্ধকারের মাঝে শুনতে পেলাম অনেকগুলো পায়ের ধূপধাপ শব্দ। ভয়ে আতঙ্কে আমার পা যেন ওখানে জমে গেল। আমার বুঝতে বাকি রইল না ওরা আমাদেরকেও ধরতে আসছে। জীবন বাঁচানোর দায়ে বহু কষ্টে টলমল পায়ে ছুটে এলাম ঘরে। দরজায় খিল আটকে আশা আর শশীবতীকে খুঁজতে গিয়ে বুঝতে পারলাম ভুল ঘরে ঢুকে পড়েছি। ওরা মায়ের ঘরেই ছিল, আমি দাদা ভাইয়ের ঘরে ঢুকে পড়েছি। আমি দরজা খুলতে যাব, ঠিক তখনই ওপাশ থেকে শুরু হলো জোর কদমে দরজা ভাঙার প্রক্রিয়া। ওরা জোরে জোরে ধাক্কাতে লাগলো দরজার পাল্লা। আমি ভয়ে আতঙ্কে থরথর কাঁপছি। চোখের সামনে সাক্ষাৎ মৃত্যুর দর্শন ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে আপনি চিন্তাও করতে পারবেন না অফিসার। ভারী শাল কাঠের দরজা ওরা ভাঙতে পারলো না শেষ পর্যন্ত। অনেকক্ষণ ধাক্কাধাক্কির পর হঠাৎ করে সারা বাড়িতে ছেয়ে গেল পিনপতন নিস্তব্ধতা। আমি তখনও জানালার সাথে সেটে গিয়ে মুখে ওড়না গুজে থরথর করে কাঁপছি। চোখ দুটো দিয়ে ঢেলে পড়ছে অসহায়ত্বের বন্যা। চোখের সামনে বাবা মায়ের মৃত্যু দেখে কিছুক্ষণের জন্য মস্তিষ্ক প্রায় শূন্য হয়ে গেছিল। এবার হঠাৎ করেই শুরু হলো একমাত্র বোনটাকে হারানোর দুশ্চিন্তা। সেদিন আমার সাহস হয়নি দরজা খুলে বাহিরে বেরিয়ে আসার।
আমি পারিনি সেদিন সাহস দেখিয়ে বোনকে বাঁচাতে ছুটে যেতে। আজও সে আফসোস আমাকে নিত্যদিন কুরে কুরে খায়। কেন আমি সেদিন বোনটাকে বাঁচাতে বেরিয়ে এলাম না? কেন বেরোলাম না? কেন কেন কেন? আরাত্রিকার চোখ দুটো দিয়ে ঢেলে বেরোচ্ছে বিরামহীন অশ্রুর ঢল। এতগুলো বছর বাদে হৃদয়ে সুপ্ত কোণে জমিয়ে রাখা আফসোসগুলো অশ্রু হয়ে বেরিয়ে আসছে বাঁধভাঙ্গা প্লাবনের মতো। দুহাতের আঙ্গুলগুলো মুঠো পাকিয়ে তাতে কপাল থেকে গুমড়ে গুমড়ে কেঁদে চলছে আরাত্রিকা। অভি সেই মুহূর্তে কী করবে, কি বলে সান্ত্বনা দেবে বুঝে উঠল না। আসলে ঘটনার নৃশংসতা তাকেও বোবা বানিয়ে দিয়েছে এই মুহূর্তে। সে সময় হঠাৎ বাপি পকেট কাঁপিয়ে ফোনটা বিপ বিপ করে উঠল। সে ফোনটা বার করে কানে চাপতে অভির দিকে আর চোখে তাকালো। অভি ওকে চোখের ইশারায় কিছু জিজ্ঞেস করতে বাপি ইশারায় কিছু একটা জানালো। অতঃপর দুজনে চোখাচোখি শেষ হতেই সে উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে। তাতে যেন ধ্যান ফিরল আরাত্রিকার ওরফে নাতালিয়া জর্ডন এর। বাপি আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে ব্যস্ত পায়ে বেরিয়ে গেল রুম থেকে। মিনিট দুয়েক পর নিজেকে সামলে নিয়ে আরাত্রিকা পুনরায় বলা আরম্ভ করলো। জানেন, সেদিন ওরা আমাদের গোটা পরিবারকে চিরতরে নিশ্চিহ্ন করার চেষ্টায় কোনো রকম কার্পণ্যতা দেখায়নি। মানুষের মনে তো সামান্যতম হলেও দয়া, মায়া অথবা সহানুভূতি কাজ করে। এত বড় একটা ঘৃণ্য কাজ করতেও তো বিবেকে নাড়া দেয়। কিন্তু সেদিন ওদের বিবেক যেন ঘুমিয়ে গেছিল। মনুষ্যত্ব ত্যাগ করে পশুত্ব, না হলে ওরা জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার মতো নৃশংসতা, সবচেয়ে ঘৃণ্যতম পন্থা অবলম্বন করতে পারতো না। সেদিন কতক্ষণ সময় ওভাবে বসেছিলাম বলতে পারবো না। তবে হঠাৎ করে চারিদিক জুড়ে কেমন যেন নিস্তব্ধতায় ছেয়ে গেছিল। আমি তখনও মেঝেতে বসে ঠক ঠক করে কাঁপছি আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছি। কখনো ভাবছি ঘর থেকে বের হব কিনা। আমি হামাগুড়ি দিয়ে উঠে আস্তে আস্তে দরজার কাছে আসতে আচমকা আবারও পায়ের শব্দ ভেসে এলো কানে। আমি ভয়ে আবারও তটস্থ হয়ে সাথে সাথে পিছিয়ে আগের জায়গায় গিয়ে হাঁটু আঁকড়ে বসলাম। বুঝলাম ওরা চলে যায়নি। আমি অপেক্ষা করছিলাম আবারও দরজা ভাঙার আওয়াজ শোনার। কিন্তু আমাকে অবাক করে দিয়ে ওরা এবার আর দরজা ভাঙার চেষ্টাই করলো না। আমি তখনও অপেক্ষা করছি ওদের পরবর্তী স্টেপের অপেক্ষায়। ঠিক তখনই গোটা ঘরের মেঝে গড়িয়ে ভেসে এলো রাশি রাশি কেরোসিনের তেল। কেরোসিনের গন্ধ নাকে আসতেই চমকে উঠলাম ভয়ে। ততক্ষণে আমার আদা জামা কাপড় কেরোসিনের সংস্পর্শে এসে ভিজে একাকার হয়ে গেছে। তখনই বাইরে থেকে কথাবার্তার আওয়াজ শোনা গেল। বলল, তোরা এমনভাবে কেরোসিন ঢাল যাতে ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় আগুন ছড়ায়। আজ দেখব উপেন্দ্র নারায়ণ রায়ের কোন শুভাকাঙ্ক্ষী তার আদরের মেয়েদের বাঁচাতে আসে। আমার বংশ ধ্বংস করতে চেয়েছিলি না উপেন্দ্র নারায়ণ রায়? আজ তুই আর তোর 14 পুরুষ ওই স্বর্গে বসে বসে দেখবে আর কাঁদবে তোর মেয়েদের জীবন্ত চিতা জ্বলতে দেখে। ঢাল, ভালো করে কেরোসিন ঢাল। তা শুনে আমি ভয়ে লাফিয়ে বিছানায় উঠতে উঠতে চোখের পলকে দরজার বাহির থেকে আগুন সাঁতরে ঘরে প্রবেশ। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে উঠল গোটা ঘরের আসবাব। আমি তখন পাগলের মতো চিৎকার করছি। আগুনের ধোঁয়া আর তাপে তখন আমার দম বন্ধ হয়ে জ্ঞান হারানোর জোগাড়। খাট পেরিয়ে বিছানায় দাউ দাউ করে আগুন জ্বলে উঠতে আমি পাগলের মতো ছটফট শুরু করে দিলাম বাঁচার আশায়। ঠিক তখনই আমার মনে পড়ল বাবা মায়ের ঘরে আর দাদা ভাইয়ের ঘরে একটা করে শিকবিহীন জানালা আছে। এগুলো বাবা বিপদের সময় ব্যবহারের জন্য বানিয়েছিল। আমি বিছানা থেকে নেমে আগুনের মধ্যে ঝাঁপিয়ে ছুটলাম সেই জানালার দিকে। ততক্ষণে আমার দেহে কেরোসিনের ভেজা কাপড়ে আগুন লেগে গেছে। আমি জ্বলন্ত আগুনে পুড়তে পুড়তে জানালার কপাট খুলে ঝাঁপ দিলাম নিচে। জানেন অফিসার, ভাগ্য কাকে বলে? যখন দেখবেন আপনি হাজার চেষ্টা করছেন কিন্তু কোনোভাবে বাঁচার রাস্তা পাচ্ছেন না। আপনি মৃত্যুর অন্তিম মুহূর্তে পৌঁছে গেছেন। আপনি নিশ্চিত আপনার আর বাঁচার কোনো উপায় নেই। ঠিক তখনই যদি কোনোভাবে বেঁচে যান, সেটাই হলো ভাগ্য। আপনার ললাট লিখন, আপনার অদৃষ্ট। সেদিন আমার অদৃষ্ট আমাকে যেভাবেই হোক বাঁচিয়ে দিয়েছিল। রায়বাড়ির গা ঘেঁষেছিল আমাদের বিশাল বড় পুকুর।
আমাদের দাদু ভাইয়ের বাবা ওই পুকুর খনন করেছিলেন মাছ চাষের উদ্দেশ্যে। তাছাড়া সেকালে বাড়ির মেয়ে বউদের যাতে স্নান ধোয়া কাচার কাজ করতে অন্যত যেতে না হয় সেজন্য। আর সেদিন সেই পুকুরেই আমার প্রাণ বাঁচিয়েছিল। তারপরের ঘটনাটা তো ছিল আরও ভয়াবহ। আমি কোনো মতে পুকুর সাঁতরে যখন ও পাশের পাড়ে উঠেছি, তখনই ভুবন কাঁপিয়ে বিশাল বড় বিস্ফোরণ হলো। দেখতে দেখতে আকাশ ছোঁয়া আগুনের গোলা গিলে ফেললো আমাদের গোটা বাড়িটা। চোখের সামনে দাও দাও আগুন গ্রাস করলো গোটা রায়বাড়ি। মট মট শব্দে ফাটলো রায়বাড়ির ইট কাঠ পাথর। পরপর আরও বিস্ফোরণ। গোটা বাড়িটা যেন তখন আগ্নেয়গিরির মতো রূপ ধারণ করেছে। এটুকু বলেই আরাত্রিকা চোখ মুখ শক্ত হয়ে বন্ধ করে দোয়াতে মুখ ঢেকে ফেলো। ওই আগুনের মাঝে আমি চিরতরে হারিয়ে ফেললাম আমার একমাত্র ছোট বোনটাকে, যার গর্ভে কেবলমাত্র নিঃশ্বাস নিতে শুরু করেছিল 3 মাসের একটা ছোট্ট প্রাণ। মা বাবার পর আমাদের 2 বোনের দ্বিতীয় ভরসার জায়গা আমাদের সুপদ্দা আর শশী বৌদি। আমি পুকুর পাড়ে অনুভূতিহীন মৃতের ন্যায় কতক্ষণ বসেছিলাম জানি না। তারপর কিভাবে যেন ওখান থেকে পাঁচিল টপকে পিসির বাড়ি পর্যন্ত পৌঁছেছিলাম আমার মনেও নেই। আমার যখন সম্পূর্ণ জ্ঞান ফিরে তখন আমি আতপাগল। সেই 2 দিনে আমার পিসি আর পিসে মশাই আমাকে সবচেয়ে বড় সাপোর্ট দিয়েছিল। আমাকে গোপনে দিল্লি নিয়ে গিয়ে মেন্টাল ট্রিটমেন্ট করানো হয়। প্রায় 2 মাসের ট্রিটমেন্টে যখন আমি বেশ সুস্থ, তখন জানতে পারি আমাদের বাড়ির ঘটনাটা পুলিশ দুর্ঘটনা বলে দাবি করেছে। পিসি আর পিসে মশাই মিলে পুলিশের আত্মন্যতাকে চ্যালেঞ্জ করে কেসটাকে ভয়াবহ মার্ডার কেস বলে কোর্টে মামলা করলো। এরপর থেকেই শুরু হলো পিসি পিসে মশাইয়ের উপর হামলা করা। আচমকা কারা যেন পিসে মশাইয়ের দোকানে আগুন লাগিয়ে দিল। পিসির 2 ছেলে তপনেশ আর সমরেশ দাদা ভাইদের কারা যেন মেরে আত্মরা বানিয়ে ফেলে রাখলো রাস্তায়। ভয়ে আতঙ্কে আমার পিসি আর পিসে মশাই সিদ্ধান্ত নিল তারা আর এই কেসের ব্যাপারে কিছুই করবে না। আমি তখনও দিল্লিতে পিসে মশাইয়ের বোনের বাড়িতে আশ্রিতা হয়ে আছি। তারা সবাই মিলে আমাকে বোঝালো এই মুহূর্তে কিছু করার চেষ্টা করলে ওই সাধন চৌধুরী আমাকে আর আমার বাকি আপনজনদেরকে মেরে ফেলতে পিছপা হবে না, কারণ তার হাতে অপার ক্ষমতা। অবৈধ জগতের বেজাত বাদশা সে। তাকে টলানোর ক্ষমতা আমাদের কারণ নেই। তাই সুযোগের অপেক্ষায় থাকতে হবে, প্রমাণ জোগাড় করতে হবে, ওকে গোলক ধাঁধায় ফাঁসাতে হবে, তবে ওর পতন নিশ্চিত হবে। শেষ পর্যন্ত পিসে মশাইয়ের সিদ্ধান্তে আমাকে ফ্রান্সে পাঠানোর ব্যবস্থা করা হলো। আমি চলে আসি ফ্রান্সে। সেখানেই আমার জীবন শুরু হয় নতুন নাম আর নতুন পরিচয় দিয়ে। রায়বাড়ির সহজ সরল মেয়ে আরাত্রিকা রায় হয়ে যায় উগ্র স্পষ্টবাদী, চরম আক্রমণাত্মক আজকের নাতালিয়া জর্ডন। অফিসার, 20 বছরের পুরনো কেসটাকে রিওপেন করতে সুদূর ফ্রান্স থেকে ছুটে এসেছি আমি। প্লিজ অফিসার, দয়া করে আপনি আমাকে ফিরিয়ে দিবেন না? অভি মাথা নেড়ে সম্মতি জানিয়ে কিছু বলার প্রস্তুতি নিতেই ওর ফোনটা শব্দ করে বেজে উঠল। অভি ফোন রিসিভ করে কানে চাপল। ওপাশের ব্যক্তির কথাগুলো শুনল ভীষণ মনোযোগ দিয়ে। সহসার আগে কিরমির করে দাঁতে দাঁত চিপিয়ে বলে উঠল, হোয়াট? ওখানে রাখা গার্ডদের অ্যালার্ট করে দে। আর শোন, যত তাড়াতাড়ি সম্ভব স্পেশাল ফোর্স নিয়ে গোটা ফ্লোরটাকে ঘিরে ফেল। আমি এক্ষুনি আসছি। সময়টা বিকেল। হাসপাতালে স্পেশাল কেবিনে শুয়ে রেস্ট নিচ্ছিল শ্রাবণী। আরও 2 দিন নাকি তাকে এখনও হাসপাতালে থাকতে হবে। শ্রাবণী বিরক্ত চোখে দেওয়ালের দিকে তাকালো। ঘড়ির কাঁটা তখন প্রায় 6টার ঘরে পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছে। শ্রাবণী দরজার দিকে তাকিয়ে বসে আছে অভির অপেক্ষায়। সকালেই জেনেছিল বিকেল 5টায় ভিজিটিং আওয়ার শুরু হয়। লোকটা মুখ ফুলে সে যে সকালে বেরিয়ে গেল, এখনও আসলো না তার সাথে দেখা করতে ভেবে মনটা ছোট হয়ে এলো শ্রাবণী। তাছাড়া সেদিনের ঘটনাটা ওর অল্প অল্প মনে পড়েছে। একটা মেয়ে ওর কাছে অভি নামের একটা চিরকুট লিখে নিয়ে এসেছিল। তারপর সেটা পড়ে সিঁড়ির কাছে আসতেই কেউ যেন পেছন থেকে ওর মুখে রুমাল চেপে ধরেছিল। তারপর আর কিচ্ছু মনে নেই। শ্রাবণী যখন থেকে কথাটা মনে পড়েছে চিন্তায় শেষ হয়ে যাচ্ছে। কে ছিল সেই অপরিচিত মেয়েটা? কেনই বা অভির নাম করে
তার সাথে মিথ্যে কথা বলল? আর ওকে রুমাল চাপা দিয়ে অজ্ঞানী বা করেছিল কে? শ্রাবণী যখন এসব চিন্তায় বিভোর, এমন সময় ডাক্তারের পোশাক পরা দুজন একসাথে ঢুকলো শ্রাবণীর কেবিনে। একজন বেশ বয়স্ক, চোখে চশমা পরা, আর একজন অল্প বয়স্ক, হাতে পার হুইল চেয়ার, মুখে মাস্ক পরা। অপরিচিত ডাক্তার দুজনকে এভাবে দুম করে কেবিনে ঢুকতে দেখে শ্রাবণী বেশ থতমত খেল। সন্ধিয়ান গলায় জিজ্ঞেস করল, আপনারা কারা? ডাক্তার। বলে বয়স্ক ডাক্তারটা পকেট থেকে ইঞ্জেকশন বার করতে নিলেই কোথা থেকে যেন একটা বুলেট এসে গেঁথে গেল তার হাতে। লোকটা আহ বলে ফ্লোরে গড়িয়ে পড়তেই তরতাজা রক্তগুলো ফিনকি দিয়ে ছিটকে পড়ল সাদা টাইলস বাঁধানো মেঝেতে। ওদিকে অপরজন পেছনে গোজা হাতিয়ারটা বার করতে নিলেই একটা বুলেট নিঃশব্দে এসে কাটল তার হাতের কবজিতে। সাথে সাথেই অস্ত্রটা ছিটকে পড়ল নিচে। রক্তাক্ত হাতটা চেপে ধরে এসেও ধপ করে বসে পড়ল তার পাশে। শ্রাবণী এমন কাণ্ড দেখে ভয়ে চিৎকার দিয়ে উঠল। কাঁপা কাঁপা নয়নে ভর্ত চাহনি মেলে পাশ ফিরে তাকাতে দেখতে পেল অভি দাঁড়িয়ে আছে বন্দুক তাক করে। অভিকে দেখতে পেয়ে শ্রাবণীর সব ভয়, সব আতঙ্ক যেন জানালা দিয়ে উড়ে পালালো। মেয়েটা আর এক মুহূর্ত দেরি না করে বিছানা থেকে নেমে চিলের মতো উড়ে আশ্রে পড়ল অভির বুকে। অভি বামবাহুর বন্ধনে শ্রাবণীকে আষ্টে পিষ্টে জড়িয়ে নিয়ে আত্মঘাতীদের দিকে রক্তচক্ষু মেলে তাকালো। অতপর হিসিসে বলে উঠল, তোর খেল খতম রে। সময়টা রাত 8টা। কি তার আশেপাশে হবে? উত্তরবঙ্গ ট্যুরের বাসটা এসে দাঁড়ালো ঠিক কলেজ প্রাঙ্গণে কিছুটা দূরে ডিপোর মুখে। সবার বাড়ি থেকে গার্জিয়ানদের আসা শুরু হয়েছে। এসি বাসের দরজা খুলে দিতে বেরোতে থাকলো ছাত্রছাত্রীরা। এই এতটা রাস্তায় অন্তরার অভিব্যক্তি ছিল একদমই চোখে না পড়ার মতো। একদম চুপচাপ শান্ত জল হয়ে বসেছিল বেচারি। মেয়েটাকে আজ অনেক কিছুর মুখোমুখি হতে হয়েছে। ক্লাসের সহপাঠীরা কেউই তাকে তারা কথা শোনাতে বাদ রাখেনি। অনেকে তো আড়ালে লুকিয়ে টিপ্পনি করে হাসাহাসিও করছিল। আসলে একটা ভুল সিদ্ধান্ত মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিতে যথেষ্ট। অন্তরা কোনোদিন কোনো পরিস্থিতিতে ভেঙে পড়েনি, আর না কখনো হাঁটতে শিখেছে। কিন্তু আজ যেন প্রথমবার ওর মনে হলো ও ভেঙে যাচ্ছে। পারিপার্শ্বিক পরিবেশও তাকে হাঁটতে বাধ্য করেছে। সত্যি কথা বলতে আজকাল বিপদে পড়লে কেউ কাউকে সাহায্য করতে ছুটে আসে না। কেউ পাশে এসে কাঁধে হাত রেখে বলে না, তুই ঠিক আছিস তো, ভয় পাস না, আমি তোর সাথে আছি। তবে সুযোগ পেলে সে তোমার খিল্লি অবশ্যই উড়াবে নিশ্চিত। গোটা বাসের ছেলেমেয়েরাও হই হই করতে করতে নেমে আসার মিনিট দুয়েক পর আস্তে ধীরস্থ পায়ে নেমে এলো অন্তরা। বাসের ডিকি খুলে ততক্ষণে সবার লাগেজ খুলে বাইর করা শুরু হয়েছে। অন্তরা বাসের দরজার পাশে চুপটি করে দাঁড়িয়েছিল। সবাই সবার মতো ব্যাগগুলো নিয়ে বেরিয়ে যাচ্ছিল। অন্তরাও নিজের ব্যাগটা গুছিয়ে নিয়ে হাঁটা ধরলো বাড়ি ফেরার উদ্দেশ্যে। ঠিক তখনই পেছন থেকে ডেকে উঠল সজল। অন্তরা, দাঁড়াও। অন্তরা পেছন ঘুরে তাকালো, দেখলো সজল কাঁধে ব্যাগ নিয়ে এগিয়ে আসছে তার দিকে। ডান হাতে ঝুলছে আরেকটা ব্যাগ। সজল অন্তরার কাছে এসে দাঁড়ালো, বলল, এদিকে এসে দাঁড়াও, আমি বাইকটা গ্যারেজ থেকে নিয়ে আসি, তারপর তোমাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। তার দরকার নেই, ড্রাইভার আঙ্কেল আসবে বলেছে। সজল বিরক্ত চোখে ভুরু কুচকে তাকালো, ঘাটটা হালকা বাঁকিয়ে বলল, ফোন কোথায় তোমার? কেন? আগে বলো কোথায়। ব্যাগে। বার করো। সজলের কৃতিত্বপূর্ণ কথায় থমকানো দৃষ্টিতে তাকালো অন্তরা। শেষমেশ ফোনটা বাইর করলো। সজল বলল, স্ক্রিন অন করো। অন্তরা লক খুলে স্ক্রিনে তাকাতেই চমকে উঠল। ওর মায়ের 22টা মিসড কল। তোমার বাবা আর কাকা তাদের দুটো গাড়ি নিয়ে দুজন কাজে ব্যস্ত। বাড়ির গাড়িটা আসার পথে কিছুক্ষণ আগে পাংচার হয়ে গেছে। অফিসারও বাড়িতে ফেরেনি, তাই তোমাকে বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার মা আমার কাঁধে তুলে দিয়েছেন। সজলের সমস্ত কথা শুনে অন্তরা থমথমে কণ্ঠে বলল, আমি একা যেতে পারবো, আপনাকে চিন্তা করতে হবে না। সেই তুমি পারবে আমি জানি, তবে এই মুহূর্তে পারতে হবে না, কারণ যিনি আমাকে ভরসা করে তোমাকে সেফলি বাড়িতে পৌঁছানোর দায়িত্বটা দিয়েছেন তাকে আমি নিরাশ করতে পারবো না। তাচ্ছিল্য ভরা কথার ভাঁজে আবার দায়িত্বের বিজন। অন্তরা সজলের দিকে সরল চোখে তাকালো। লোকটার মুখ দিয়ে বোধহয় ওর জন্য কখনো সুন্দর কথা বেরোবে না। সজলকে ওখানে দাঁড় করিয়ে রেখে বাইক আনতে বেরিয়ে এলো মিনিট 5 পর। মাথায় হেলমেট পরে ভ্রুম ভ্রুম শব্দে বাইকটা নিয়ে দাঁড়ালো মেয়েটার পাশে।
হেলমেটের ঢাকনা তুলে বলল, উঠে এসো ফার্স্ট। অন্তরা সজলের দিকে এক নজর তাকিয়ে দীর্ঘশ্বাস পেল। এই মুহূর্তে একটুও তর্ক করতে ইচ্ছে করছে না ওর। কালকের ঘটনার পর থেকে এনার্জিটা একেবারে শেষ হয়ে গেছে। সে টলিটা টেনে দুপা আগাতেই কোথা থেকে যেন ছুটে এলো রিশা। নিটল ঠোঁটের ভাঁজে জল জ্বলে হাসি ফুটিয়ে বলল, থ্যাংক গড তুমি চলে যাওনি। এই প্লিজ আমাকে একটু বাড়ি পর্যন্ত পৌঁছে দাও না, এর রাতে আর ক্যাব বুক করতে ইচ্ছে করছে না। কিন্তু রিশা। কথাটা শেষ হবার আগেই কোলের উপর ব্যাগ তুলে ফট করে চড়ে বসলো রিশা। রিশার এই কাণ্ডে রীতিমতো অবাক সজল। অন্তরার চক্ষু জোড়াও চড়ো গাছ। রিশা দুপাশে পা ঝুলিয়ে মাঝখানে ব্যাগটা সেট করে রেখে সজল মানা করতে গিয়েও পারল না। একটা মানুষকে হুট করে এভাবে নামিয়ে দেওয়া যায় না, তাতে তাকে সরাসরি অপমানিত করা হয়। কিন্তু অন্তরা সজল ঘাড় সোজা করে সামনে তাকাতে দেখল অন্তরা নিজের টলিটা টানতে টানতে বেরিয়ে যাচ্ছে সেখান থেকে। সজলের এত খারাপ লাগলো সেটা দেখে তা বলার বাইরে। ভীষণ ইচ্ছে ছিল মেয়েটাকে নিয়ে আজ গোটা কলকাতার রাস্তা ঘুরে ঘুরে একেবারে টিনা শেষে বাড়ি পৌঁছে দেবার। কিন্তু এই সজল চলো। রিশাটাকে হুঁশ এলো সজলের। হেলমেটের ঢাকনা বন্ধ করে বাইক স্টার্ট দিয়ে এগুলো অন্তরের পিছু পিছু। ডিপোর বাইরে এসে দাঁড়িয়ে চোখ পড়ল অন্তরের ফোনে কি যেন একটা করছে, হয়তো ক্যাব বুক করছে। সজল চুপ করে দাঁড়িয়ে রইল। এদিকে রিশা বিরক্ত। সজলকে বাইক নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আবারও বলে উঠল, কি হলো, দাঁড়িয়ে আছো কেন, চলো। সজল রিশার কথার জবাব দিল না, চুপ করে দাঁড়িয়ে রইল। প্রায় মিনিট 10 পর সত্যি সত্যি ওলা সার্ভিসের সাদা ক্যাবটা অন্তরার সামনে এসে দাঁড়ালো। অন্তরা ব্যাগটা ডিকিতে তুলে চড়ে বসলো গাড়িতে। গাড়ি স্টার্ট দিতেই সজল বাইক স্টার্ট করলো, অতপর এগিয়ে চলল ক্যাবের পিছে পিছে। মিনাক আর ওর সঙ্গীকে হাসপাতালে কোনো রকম চিকিৎসা করিয়ে পাপি তার গোটা ফোর্স নিয়ে যখন থানার উদ্দেশ্যে রওনা হলো, তখন রাত্রি প্রায় 9:30 বাজে। অভি আতঙ্কে জ্ঞান হারানো শ্রাবণীকে দ্বিতীয়বার হাসপাতালে রাখার ঝক্কি আর কিছুতেই নিতে রাজি হলো না। অতপর তাকেও কোনো মতে জ্ঞান ফিরিয়ে বুকে আগলে নিয়ে রওনা হলো বাড়ির উদ্দেশ্যে। রিশা সজলের বাইক চালানোতে ভীষণ বিরক্ত। ছেলেটা বাড়ির রাস্তায় না গিয়ে উল্টো পথে চালাচ্ছে। রিশা বিরক্তির শ্বাস ফেলে বলল, আরে আরে সজল, আমার বাড়ি তো এদিকে নয়, তুমি উল্টো পথে যাচ্ছ। আমার এদিকে গুরুত্বপূর্ণ কাজ আছে রিশা, সেটা শেষ না করে তোর বাড়ির দিকে যেতে পারবো না। কাজটা কাল করলে হতো না? আসলে গরমে আমার খুব অস্থির লাগছে, তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারলে শাওয়ার নিয়ে একটু সুস্থ হতে পারতাম। কাল করলে হবে না রে, কাজটা আসলে গুরুত্বপূর্ণ। এক কাজ কর, তুই বরং এখানেই নেমে যা, একটা অটো কিংবা ক্যাব ভাড়া করে বাড়ি চলে যা। চিন্তা করিস না, ভাড়াটা আমি পে করে দেবো। রিশা সজলের কথাগুলো শুনে একেবারে থম মেরে বসে রইল। এতবার একটা কথা যে সজল বলতে পারলো তা যেন রিশার বিশ্বাসই হলো না। কিন্তু এই মুহূর্তে সজলের সঙ্গ ছাড়তে ইচ্ছে হলো না, সেই সাথে কৌতূহল তৈরি হলো মনে। কি এমন গুরুত্বপূর্ণ কাজ যা নাকি কাল করা সম্ভব নয়? ও বলল, আচ্ছা ঠিক আছে, তোমার কাজ শেষ হলেই না হয় আমাকে পৌঁছে দিও। সজল আর কথা বাড়ল না। সিগন্যাল ছাড়তেই বাইক স্টার্ট দিয়ে এইগুলো সামনের দিকে। প্রায় আধা ঘন্টার পথ শেষে ক্যাব এসে দাঁড়ালো বোসবাড়ির বিশাল ভবনের সামনে। অন্তরা ক্যাব থেকে বেরিয়ে ভাড়া পেমেন্ট করে গেটের সামনে দাঁড়াতেই একজন বন্দুকধারী গার্ড বিশাল গেটটা খুলে দিল। অন্তরার টলির হ্যান্ডেলটা ধরে আস্তে ধীরে বাড়ির ভেতর প্রবেশ করতে গেটটা আবারও বন্ধ হয়ে গেল। ওদিকে রিশাকে নিয়ে বেশ খানিকটা দূরে দাঁড়িয়েছিল সজল। অন্তরাকে নিরাপদে বাড়িতে ঢুকতে দেখে সেও আর দাঁড়ালো না। রিশা অবাক চোখে সবটুকু দেখে বলে উঠল, এটা তোমার দরকারি কাজ ছিল? ওকে আজ বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল আমার উপর, কিন্তু হুট করে তুই মাঝখানে ঢুকে পড়লি। আমিও তোকে মানা করতে পারলাম না। যাই হোক, আমি ওকে বাইকে বসিয়ে বাড়ি ছাড়তে না পারি, দায়িত্ব নিয়ে পৌঁছে তো দিতেই পারি, তাই না? তাই ওকে সুরক্ষা দিতে ওর পেছন পেছন এলাম আর কি। রিশা সজলের কথার বিপরীতে আর কোনো প্রশ্ন বা কথা তুলল না। হুট করে তুই মাঝখানে ঢুকে পড়লি, কথাটা বড্ড গায়ে লেগেছে। আগেরবার বাইক থেকে মাঝ রাস্তায় নামিয়ে দিতে চাওয়া, তারপর আবার এমন একটা কথা, আসলে সহ্য করা দেয়। রিশার গা জ্বলছে, সত্যি সত্যি গা জ্বলছে। বাইকের উড়ন্ত বাতাসেও সেই জ্বলনি কমাতে পারছে না কিছুতেই। শ্রাবণীকে কোনো মতে বুকে জড়িয়ে বাড়িতে ঢুকলো অভি। মেয়েটা রোদে শুকনো কলমি শাকের মতো নেতিয়ে পড়েছে একেবারে। মনোরমা মিসেস তুলিকা সে সময় লিভিং রুমে বসেছিল,
কিছুক্ষণ আগে প্রিন্সিপাল স্যার ফোন করেছিলেন, মিরিকের ঘটনাটা যতটা পেরেছেন জানিয়ে গতকাল দেখা করতে ডেকেছেন। সে নিয়ে চিন্তা মাথা খারাপ হবার জোগাড় তার। সেই মুহূর্তে শ্রাবণীকে অভির বুকে ল্যাপটানো অবস্থায় ঢুকতে দেখে হুড়মুড় করে ছুটে এলেন। বাবু কি হয়েছে ওর? ও ওভাবে নেতিয়ে পড়ছে কেন? অভি দোতলার সিঁড়িতে উপরে উঠতে উঠতে বলল, চিন্তার কিছু নেই, ও একদম ঠিক আছে। আসলে কাল রাতে ফুড পয়জনিং হয়েছিল বলে হাসপাতালে ভর্তি ছিল। ও একটু সুস্থ হয়েছে দেখে আজ জোর করে বাড়ি নিয়ে এলাম। মনোরমার চিন্তার মাথায় হাত। কি হচ্ছে তার ছেলে মেয়েগুলোর সঙ্গে? একটা চা বাগানে হারিয়ে যেতে যেতে কোনো মতে বাড়ি ফিরেছে, আরেকটা ঘুরতে গিয়ে অসুস্থ হয়ে বাড়ি ফিরেছে। একরাশ চিন্তায় হাবুডুবু খেতে খেতে মনোরমা ছেলে পেছন পেছন ওর ঘর পর্যন্ত এলেন। অভি দুর্বল শ্রাবণীকে একেবারে ওয়াশরুমে ঢুকালো। বাথটবের মধ্যে তাকে বসিয়ে দিয়ে বাইরে এসে মাকে বলল, মা তাড়াতাড়ি কিছু খেতে দেবে? আমাদের দুজনেরই আজ গোটা দিন তেমন কিছু খাওয়া হয়নি। মনোরমার চিন্তিত মনটা হঠাৎ করে হু হু করে উঠল কষ্টে। আহারে, বাচ্চাগুলো তার। মেয়েটাও বাড়ি ফিরে বকা খেয়ে মুখ কালো করে ঘরে ঢুকেছে। তারও নিশ্চয়ই খিদে পেয়েছে। মনোরমা তড়িঘড়ি শাড়ির আঁচল কোমরে গুজে রান্নাঘরের দিকে ছুটলেন। শুধু যাওয়ার আগে বলে গেলেন, আমি এক্ষুনি খাবার রেডি করছি, তোরা ততক্ষণে স্নান সেরে গুছিয়ে নে। অভি দরজা বন্ধ করে ঘরে এসে দাঁড়ালো। শ্রাবণীর শাওন নেওয়ার শব্দ ভেসে আসছে শুনে ফোন লাগালো বাপির কাছে। ওপাশ থেকে ফোন রিসিভ হতেই বলল, আজ রাতেই মিনাকের বাড়ি সিজ করতে হবে, রেডি থাকিস। এক্স্যাক্ট টাইমে আমি মেসেজ করব তোকে। ফোন কেটে মনে মনে বলে উঠল, মিনাক বাবথান তোমার মুখ দিয়ে এবার চৌধুরীদের কালাকে ছা একটু একটু করে নিংড়ে নিংড়ে বার করবো আমি। জাস্ট ওয়েট অ্যান্ড সি মিসেস সুবর্ণা মিত্র, তোমার করা প্রতিটা পাপের হিসাব কষা গতকাল থেকেই শুরু হয়ে গেছে। এবার তোমার গোটা পরিবারকে যদি ফাঁসির দড়িতে না ছড়িয়েছি তো আমার নামও অভিজ্ঞান বোস না। তখন রাত প্রায় 2টো। ঘুমন্ত শ্রাবণী মাথাটা বুকের পাশ থেকে সরিয়ে আস্তে ধীরে উঠে বসলো। অভি কোলবালিশটা এগিয়ে রেখে বিছানা থেকে নেমে এলো। পকেট থেকে ফোনটা বার করে লিখলো, সি ইউ অ্যাট 10 minutes, ইউ গাইজ গেট রেডি। বোসবাড়ির গেট পেরিয়ে অভি ব্ল্যাক স্করপিওটা যখন রাস্তায় নামলো তখন ঘড়ি কাটা রাত 2:10 ঘরে। ফাঁকা শুনশান রাস্তায় গিয়ে জোরে টান বসালো অভি। নির্দিষ্ট জায়গায় এসে পৌঁছালো মাত্র 10 মিনিটের মধ্যে। মিনাকের বিশাল বাংলোতে রাতারাতি ছাপা মেরে উদ্ধার করা হলো শতাধিকের বেশি দেশি বিদেশি সিম, 4টে বিদেশি ব্যাংকের ভিসা কার্ড, 12খানা সেলফোন, 7খানা দেশি পিস্তল, 2 বক্স ভরা কার্তুজ আর বিভিন্ন মডেলের বিদেশি গান। মিনাকের স্ত্রী তার 17 বছরের কিশোরী কন্যা আর বৃদ্ধমা ঘরের এক কোণে চুপ করে দাঁড়িয়ে রইল ছাপা মারার সময়ে। সকাল 8টা। সিম কার্ডগুলো চেক করতে চক্ষু চরকাস হয়ে গেল বাপির। 60খানার বেশি সিম বিদেশি, তার মধ্যে 20খানাই ব্যাংককের। মোবাইলগুলো খুলতে একটার মধ্যে দেখতে পেল প্রায় মাস 5 আগের কথোপকথন। সেই সাথে সুবোধ সরকার, শশী আর শ্রাবণীর ছবি। ওগুলো সব জয়দেব চৌধুরীকে পাঠানো হয়েছিল। বাপির হাড় হিম হয়ে গেল উত্তেজনায় যখন দেখলো ফোনে গোপন ফোল্ডারে সুবোধ সরকার আর শশী সরকারের রক্তাক্ত লাশের ছবি, বিচ্ছিরিভাবে কুপিয়ে ছিন্নভিন্ন করা তাদের দেহ দুটো। এমন ভয়ঙ্কর নৃশংসতা তাকেও যেন কাঁপিয়ে দিল অন্তর থেকে। তার মানে তাদের খুন করার পর এই ছবিগুলো তোলা হয়েছিল, তারপরে আগুন লাগিয়ে সমস্ত প্রমাণ নষ্ট করে ফেলা হয়। আজ এতগুলো দিন পর সুবোধ সরকার আর শশী সরকারের খুনিদের খুঁজে পেয়ে যেন ভীষণ স্বস্তি অনুভব হলো বাপির। সাথে সাথে সেগুলো পাঠিয়ে দিল অভির ফোনে, যাতে সেও দেখে তার শ্রাবণীর বাবা মায়ের শেষ অবস্থা। বাকি সিমগুলো চেক করতে আবারও চমক লাগলো বাপির, কারণ নম্বরগুলো অলরেডি এন্ট্রি করা তাদের ডিভাইসে। এই ফোন নম্বর থেকে তখন ট্রেস করা হয়েছিল যখন সুমনা আর অমিতের অ্যাক্সিডেন্টের তদন্ত হয়েছিল। বাপি আবারও মাথায় হাত দিয়ে বসে পড়ল। তার মানে সেদিন অমিত সুমনার অ্যাক্সিডেন্টের পেছনে এই চৌধুরীদের হাত ছিল। বাকি ফোনগুলো ঘেটে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য এলো তার, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সেই নারী পাচারকারী মেয়েটা SMS। অভি আর অমিতও দেখল সেগুলো। রাগে জল ফুলে উঠল অমিতের। এতগুলো দিন পর আসল কালপিটকে শেষ পর্যন্ত খুঁজে পাওয়া গেছে, যার জন্য ওর সুমনা মৃত্যুর দোয়ার থেকে ফিরে এসেছে। এত সহজে তো এদের ছাড়বে না অমিত।
একেবারে খেলিয়ে খেলিয়ে মারবে সব কটাকে, যতক্ষণ পর্যন্ত না তার সবটুকু দম ফুরিয়ে আসে। হাড়ে হাড়ে বোঝাবে অমিতের এই হাসি মুখের পেছনে কতটা ভয়ঙ্কর রূপ লুকিয়ে আছে। থানার রাউন্ড ফ্লোরে 12 নম্বর সেলে বসানো হয়েছে বিশাল এক টেবিল। তার এক মাথায় বসে সুপর্ণা মিত্র, আর তার ঠিক সামনে বসে আহত মানিক, তার সঙ্গী একজন লেডি কনস্টেবল। সেই মেয়েটাকেও হ্যান্ডকাপ পরানো অবস্থায় ধরে এনে বসালো এক পাশের চেয়ারে। সুবর্ণা মিত্র মানিককে দেখে থম মেরে বসে রইল। বুঝল তার এবারের পরিকল্পনাও বেশ আয়োজন করে ভেস্তে দিয়েছে অভি। বেশ কিছুক্ষণ পর সেখানে আনা হলো আহত জয়দেব চৌধুরীকে। প্রচণ্ড মারের চোটে মুখের এক পাশ থেতলে রক্ত জমাট বেঁধে গেছে, চোখের কোনা ফুলে ঢোল, ঠোঁট ফেটে কালশিটে পড়ে গেছে, ডান পাটাও বাজেভাবে ফ্র্যাকচার্ড। সুবর্ণা মিত্র ভাইয়ের এই অবস্থা দেখে হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে চেঁচিয়ে উঠল উত্তেজিতভাবে, দাদা ভাই, তোর এই অবস্থা কে করলো? আমি থাকতে কারো হিম্মত আছে আমার শিকারের গায়ে হাত দেয়?